প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকে অনলাইন ক্লাস নবম দশম শ্রেণী ইতিহাস। তো তোমাদের এর আগে আমরা ক্লাসে কি করেছিলাম জানা দরকার। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম বিশ্ব সভ্যতা, আর তোমাদেরকে বলা ছিল তৃতীয় অধ্যায় পাঠ্য বই হতে কিছু রিডিং পড়বা। তাহলে আমরা যদি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করি তাহলে খুব সহজে বুঝতে পারবা বা তোমাদের জন্য ক্লাস সহজ হবে। তো ওই জন্যে তোমাদেরকে বলেছিলাম যে রিডিং একটু দেখো, রিডিং বই পড়ার কথা বলা ছিল। আচ্ছা, তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায় পড়ব প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ আমরা পড়ব। তো এই তৃতীয় অধ্যায়ে যাওয়ার আগে আমরা একটু যদি চিত্রটা দেখে নিই তাহলে ক্লাস বোঝা সহজ হবে তোমাদের জন্যে। তা আমরা চিত্র দেখব, একটু লক্ষ্য করো আমার হাতের দিকে। মহাস্থানগড় বগুড়া। তারপরে আরেকটা চিত্র দেখো, শালবন বৌদ্ধবিহার। এই তৃতীয় অধ্যায়ে প্রাচীন বাংলার জনপদ, এই প্রাচীন বাংলার জনপদে এই দুটো যে চিত্র দেখালাম, মহাস্থানগড় বগুড়া আর একটা শালবন বৌদ্ধবিহার ময়নামতি কুমিল্লা। তাহলে আমরা চিত্র দেখলাম। দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ব প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদে এ পাঠে আমরা যেগুলো জানবো সেইগুলো একটু লিখে দিই, তোমরা একটু লিখে নাও, তোমাদের জন্য সুবিধা হবে। আমি লিখার শেষে প্রত্যেকটার উত্তর তোমাদেরকে বলে দিব। তো আমাদের একটু এই অধ্যায়ে কিছু জানা দরকার। সেটা হচ্ছে যে 1947 সালে এই বাংলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। সেটা হচ্ছে পশ্চিমাংশ ভারত আর পূর্বাংশ ছিল পাকিস্তান। এই পাকিস্তানের এই অন্তর্ভুক্ত হয়েছিল, কি হয়েছিল? পূর্বাংশ। সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। প্রথমে পূর্ব বাংলা বলা হতো ও পরে পূর্ব পাকিস্তান বলা হয়েছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত হয়। সেটাই হচ্ছে কি এই রাষ্ট্রের নতুন নাম কি? বাংলাদেশ। তাহলে আমরা এই অধ্যায়ের প্রাচীন বাংলার জনপদে যেগুলো আমরা মূল পয়েন্টগুলো যেগুলো পড়বো এই পাঠের, সেগুলো আমরা একটু লিখে নিই। তো তোমরা লিখে নাও। প্রাচীন যুগ কি? প্রাচীন যুগ কি? 2 নম্বর হচ্ছে জনপদ কিভাবে গঠিত হয়? জনপদ কিভাবে গঠিত হয়? 3 নম্বর হচ্ছে শালবন বিহার কোন জনপদের নিদর্শন? শালবন বিহার কোন জনপদের নিদর্শন? 4 নম্বর তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত কি? ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে বঙ্গ নামের উৎপত্তি হয় কিভাবে? বঙ্গ
বঙ্গ নামের উৎপত্তি হয় কিভাবে? বঙ্গ নামের উৎপত্তি হয় কিভাবে? প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাব এই প্রাচীন বাংলার জনপদের এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট একটু লক্ষ্য করো। প্রাচীন বাংলার দেখো প্রাচীন যুগ কি, 2 নম্বর আছে জনপদ কি, জনপদ কিভাবে গঠিত হয়, কিভাবে গঠিত হয়, তারপর শালবন বিহার কোন জনপদের নিদর্শন, তাম্রলিপ্ত কি ব্যাখ্যা করো, আর বঙ্গ নামের উৎপত্তি হয় কিভাবে। তাহলে আমরা আজকের এই অধ্যায়ের এই পাঠগুলো আমরা এখন জানব। তাহলে তোমরা আশা করি সবাই খাতায় লিখছো। তাহলে এখন আমরা বলতে পারি যে এই প্রাচীন যুগ কি, এরকম প্রশ্ন থাকে। ক মনে করো প্রাচীন যুগ কি, অথবা খ প্রশ্নেও থাকতে পারে যে প্রাচীন যুগ কি। তাহলে প্রাচীন যুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 5ম শতক হতে খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত সময়কালকে প্রাচীন যুগ বলা হয়। তাহলে খ্রিস্টপূর্ব 5ম শতক হতে খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত সময়কালকে কি বলা হয়? প্রাচীন যুগ বলা হয়। তাহলে তোমরা প্রাচীন যুগ কাকে বলে বা প্রাচীন যুগ কি ক্লিয়ার তোমাদের? এরপরে জনপদ কিভাবে গঠিত হয়, ছোট ছোট করে প্রশ্ন করছি তোমাদের সুবিধার্থে। জনপদ কিভাবে গঠিত হয়? তাহলে আমরা এবার 2 নম্বর প্রশ্নে যাব যে জনপদ কিভাবে গঠিত হয়। জনপদটা হচ্ছে প্রাচীন ছোট ছোট প্রাচীনকালে ছোট ছোট খণ্ড রাজ্য নিয়ে এক একটি জনপদ গড়ে উঠেছিল। আর এই প্রাচীন যুগে বাংলা রাষ্ট্র ও এখানকার মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলা বিভিন্ন অংশ ছিল। তখন কতকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। এই যে জনপদ ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, এবং এই ছোট ছোট অঞ্চলগুলোতে যার যার মতো শাসন করত, এবং সেখানে একটি করে কি করত? শাসক ছিল। আর বাংলার এই অঞ্চলগুলোকে তখন এক একটি জনপদ হিসাবে নাম দেওয়া হতো। কীভাবে দেওয়া হতো? ইতিহাসে বিখ্যাত বাংলার কয়েকটি প্রাচীন জনপদ ছিল। আর এইগুলোর মধ্যেই এই যে পুণ্ড, গৌড়, হরিকেন, সমতট, এইগুলো এই জনপদ গঠিতর মধ্যে পড়ে। আর একভাবে আমরা বলতে পারি, আরও সহজ করে বলতে পারি তোমাদের জন্যে, সেটা হচ্ছে যে প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হওয়া বাংলার অঞ্চলগুলো সমষ্টিকেই জনপদ বলে। তোমাদের সহজ অর্থে আরও সহজ করে বলা যায়, মানে কিভাবে, যে এই যে জনপদ কিভাবে গঠিত হয়েছিল সেটা আমরা এভাবে বলতে পারি যে প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে বা হওয়া বাংলার অঞ্চলগুলোর সমষ্টিকেই কি বলে? জনপদ বলে। তাহলে আমরা এখন যদি এই অধ্যায়ের প্রশ্নে যাই যে জনপদ কাকে বলে, জনপদ কি, আমরা এখন সহজে বুঝতে পারবো। কারণ তোমাদেরকে এর আগে বলা ছিল যে তোমরা তোমাদের এই 3য় অধ্যায় তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নেবা, রিডিং পড়ে নেবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে প্রাচীন যুগের দেখো জনপদ কিভাবে গঠিত হয়। তোমাদের জন্য প্রশ্ন 3য়, শালবন বিহার কোন জনপদের নিদর্শন?
শালবন বিহার কোন জনপদের নিদর্শন? তোমাদের সৃজনশীল প্রশ্নে এভাবে প্রশ্ন থাকতে পারে। কীরকম থাকতে পারে যে শালবন বিহার কোন জনপদের নিদর্শন? তাহলে তোমাদেরকে উত্তরটা বলতে হবে যে শালবন বিহার সমতট জনপদের নিদর্শন। তাহলে শালবন বিহার কোন জনপদের নিদর্শন? শালবন বিহার সমতট জনপদের নিদর্শন। এরপর আমরা যাব তাম্রলিপ্ত কি, ব্যাখ্যা করো। তাম্রলিপ্ত একটা কি, আমরা বলি তাম্রলিপ্ত একটা প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ। তাহলে তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন বাংলার একটি জনপদ। তাহলে আমরা এখন যদি প্রশ্ন এরকম থাকে যে তাম্রলিপ্ত কি, আমরা কি বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। কি? একটি জনপদ। প্রাচীন বাংলার একটা তাম্রলিপ্ত একটা প্রাচীন বাংলার জনপদ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি কঠিন মনে হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা তাম্রলিপ্ততে যাব। এরপর দেখো তাম্রলিপ্ত কি। এখানে এর আগে তোমাদেরকে বলা আছে যে যদি শুধু প্রশ্নে থাকে যে তাম্রলিপ্ত কি, তাহলে প্রশ্নটা ছোট হবে। আর তারপরে যদি ওর সঙ্গে এই প্রশ্নের সঙ্গে আবার যদি যুক্ত থাকে যে ব্যাখ্যা করো, তাহলে এটার উত্তরটা একটু বেশি হবে। তোমাদেরকে এর আগেও বলা আছে, তোমরা অনেক সময় ভুল করো। প্রশ্নের উত্তর যখন দেওয়া থাকে তাম্রলিপ্ত কি, শুধু এতটুকু যদি দেওয়া থাকে তাহলে প্রশ্নের উত্তর হবে ছোট। আর যখন বলা হবে ব্যাখ্যা করো, তাহলে উত্তরটা হবে বড়। তোমরা অনেকজনে বলো স্যার নাম্বার দেন না, এই জিনিসটা বুঝো না অনেক সময়। দেখো এখানে তাম্রলিপ্ত কি, তাম্রলিপ্ত যদি কি শুধু থাকে তাহলে প্রশ্নের উত্তরটা ছোট হবে, যে তাম্রলিপ্ত একটি প্রাচীন বাংলার জনপদ। ক্লিয়ার? এরপর যদি থাকে ব্যাখ্যা করো, তাহলে উত্তরটা একটু বাড়বে। তাহলে আমরা এখন এই তাম্রলিপ্ত কি জানলাম, এখন আমরা এটা ব্যাখ্যা করব। তাহলে ব্যাখ্যা করতে গেলে বর্তমান মেদিনীপুর জেলার তমলুক তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। তমলুক বলে একটা অঞ্চল ছিল, সেখানে এই তাম্রলিপ্তর প্রাণকেন্দ্র। মানে আমরা ব্যাখ্যাতে যাচ্ছি তাম্রলিপ্তের। প্রাচীনকালে তাম্রলিপ্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যের ক্ষেত্র। তাম্রলিপ্তটা প্রাচীনকালে বাণিজ্যের একটা ক্ষেত্র ছিল। কি এটা কি কি বলা হতো? বাণিজ্যের একটা কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। সেটা কখন ছিল? প্রাচীনকালে। প্রাচীনকালে এই তাম্রলিপ্তের যে একটা বাণিজ্য আকারে পরিচিতি লাভ করেছিল, সেটা এই তাম্রলিপ্ত। আর 8 শতকের পর হতেই তাম্রলিপ্ত নদী বন্দরের সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। 8 শতকের পরে এই তাম্রলিপ্তর যে সমৃদ্ধি যে বাড়া, সেটা বন্ধ হয়ে যায় বা সীমিত আকারে চলে আসে। তাহলে আমরা এই 4 নম্বর প্রশ্ন তাম্রলিপ্ত কি, ব্যাখ্যা করো জানলাম। এরপরে দেখো 5 নাম্বার, বঙ্গ নামের উৎপত্তি হয় কিভাবে? এই যে বঙ্গ, তোমরা তোমাদের এর আগের ক্লাসেও বলা ছিল, কিছু ধারণা দেওয়া ছিল যে বঙ্গ একটি প্রাচীন জনপদের নাম। বঙ্গ তোমরা এর আগে পরিচিত আছো বঙ্গের সাথে। বঙ্গ হচ্ছে কি? প্রাচীনকালের একটি জনপদের নাম, বা বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। হ্যাঁ, তাহলে আমরা এই বঙ্গ নামের উৎপত্তি হয় কিভাবে জানব? বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ নামে একটি জনপদ গড়ে উঠেছিল। অনুমান করা যায় এখানে বঙ্গ নামের একটি যে জাতি বাস করত। বঙ্গ নামের একটি জাতি বাস করত। এই যে বঙ্গ যে একটি প্রাচীন জনপদ, এখানে বঙ্গ নামের একটা জাতি কি করত? বসবাস করত। এই জন্য এই জনপদের নাম হয়েছিল বঙ্গ জনপদ। তাহলে আমরা যে বঙ্গ, এখন যদি প্রশ্ন থাকে এই পাঠ থেকে যে আচ্ছা তোমরা কেউ বলতে পারবা যে এই যে বঙ্গ নামের উৎপত্তি হয় কেন? হ্যাঁ, বলতে পারবা বঙ্গ নামের উৎপত্তি হয় কেন? খুবই সহজ প্রশ্ন।
এরকম প্রশ্ন তো থাকে। সৃজনশীল প্রশ্নে দেখা গেল যে ক্ষয়ে দেওয়া আছে যে বঙ্গ নামের উৎপত্তি হয়েছিল কেন বা কী জন্যে, তখন তোমরা এভাবে বলতে পারবা যে প্রাচীনকালে প্রাচীন একটা যে জনপদ সেটা হচ্ছে বঙ্গ। বঙ্গ হচ্ছে একটি প্রাচীন জনপদ, আর এখানে বঙ্গ নামের একটি জাতি কী করত, বসবাস করত। এই জন্যে এই জনপদের বঙ্গ নামকরণ হয়েছিল। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের এই প্রাচীন যুগ কি, এগুলো আজকের আমরা এই পাঠ থেকে আমরা কি কি জানলাম, কেউ বলতে পারবা? আজকের এই ক্লাসের যে শিকন ফল আমরা কি কি জানলাম? জানলাম কি প্রাচীন যুগ কি, তারপরে জানলাম কি জনপদ কিভাবে গঠিত হয়, বলতে পারবা তো? আচ্ছা, এরপরে তোমাদের পরবর্তী বাড়ির কাজ আমি একটা দিচ্ছি, সেটা উদ্দীপকটা আমি বলে দিচ্ছি আর ক খ গ ঘ প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। উদ্দীপকটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন, তোমাদের বাড়ির কাজ। একটু বাড়িতে শুধু বসে থাকলে হবে না, একটু পড়তে হবে। না পড়লে আমরা যে ক্লাস নিব তা তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন পড়ে ফেলি। সৃজনশীল প্রশ্ন শালবন বিহার। আমি প্রথমেই তোমাদেরকে চিত্র দেখিয়েছি, এই চিত্র দেখানোর একটা উদ্দেশ্য আছে, তাই না? দেখো, আমরা প্রথমে একটা চিত্র দেখেছি শালবন বিহার। এই শালবন বিহারটাই মনে করো তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, যে শালবন বিহার চিত্র দেওয়া থাকলো। এই চিত্র দেখে তোমরা সৃজনশীল প্রশ্ন করবা। আমি ক লিখে দিচ্ছি। জনপদ বলতে কি বোঝা, মানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দিব সবই এই তোমাদের পাঠ্য বই থেকে, পাঠ্য বইয়ের বাইরে একটাও কোনো কঠিন প্রশ্ন দিব না। তা জনপদ বলতে কি বুঝো, ক। আর তোমাদের তো প্রথমে বলে দিলাম যে চিত্র দেখিয়েছি, এর উদ্দীপক হচ্ছে শালবন বিহার। তাহলে আমরা ক প্রশ্নে যাব। জনপদ বলতে কি বুঝো? জনপদ বলতে কি বুঝো? ক। খ প্রশ্নে যাব। গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি? গৌড়রাজ গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি? রাজধানী ছিল কোনটি? গ। তোমরা একটু লিখে নাও। জনপদ বলতে কি বুঝো? গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি? উদ্দীপকে উল্লেখিত গ প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত নিদর্শনটি প্রাচীন কোন জনপদে অবস্থিত? বর্ণিত নিদর্শনটি প্রাচীন কোন জনপদে অবস্থিত? কোন জনপদে অবস্থিত? ব্যাখ্যা করো। এরপরে ঘ।
এরপরে ঘ প্রশ্ন আছে কি তুমি কি মনে করো। এরপরে ঘ প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো উক্ত জনপদটি উক্ত জনপদটি উক্ত জনপদটি উক্ত জনপদটি কি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ। সবচেয়ে উন্নত জনপদ উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো একটা সৃজনশীল প্রশ্ন। দেখো, প্রথমে আমি তোমাদেরকে চিত্র দেখেছিলাম যে শালবন বিহার, এই উদ্দীপকের প্রশ্ন ক খ গ ঘ 4টে প্রশ্ন দেওয়া থাকলো একটা সৃজনশীল প্রশ্ন। তো তোমাদের এর পরের যে অধ্যায়টা আমরা পড়ব, এর পরের নেক্সট ক্লাস 4র্থ অধ্যায়ে পড়বা। 4র্থ অধ্যায়ে পড়বা প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। তোমাদের রিডিং পড়া দেওয়া থাকলো 4র্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এর পরের ক্লাসে আমরা এই 4র্থ অধ্যায় আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়।